কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগল হয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। আনিক কি পারবে? বৃষ্টি কি টিকে থাকবে? মেঘলার মুখোশ কি খুলবে? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জানি আপনারা অনেকেই এখন ঘুমাতে পারছেন না। খাওয়া নেই, ঘুম নেই, শুধু মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমিও ঠিক আপনাদের মতো। গরিবের ঘরের রাজপুত্র এই নাটকটা এখন শুধু এন্টারটেইনমেন্ট না, এটা আমাদের অনুভূতির একটা অংশ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা বসব পর্ব ২৫ নিয়ে। ডিটেল অ্যানালিসিস, ইমোশনাল ব্রেকডাউন এবং সবশেষে পর্ব ২৫-এ কী হতে পারে সেই নিয়ে আমার ফুল প্রেডিকশন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, পর্ব ২৫ শুরু হয় একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ দৃশ্য দিয়ে। ভোরবেলা, অনেকের বাসা, জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু সেই আলো অনেকের চোখে মুখে লাগছে না, কারণ তার ভিতরে তখন ঘোর অন্ধকার। একটু ভাবুন তো, কতটা কঠিন হয় সেই মানুষটার জন্য যে সৎভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু চারদিক থেকে মিথ্যার দেয়াল তুলে দেওয়া হচ্ছে তার চারপাশে। অনেক জানালার সামনে দাঁড়িয়ে ভাবছে, আর কতদিন, কবে শেষ হবে এই অন্ধকার? ঠিক সেই মুহূর্তে ফোন বাজল। স্ক্রিনে নাম বৃষ্টি। আর সেই নাম দেখেই অনেকের ঠোঁটের কোণে একটা ক্লান্ত কিন্তু সত্যিকারের হাসি ফুটল। বন্ধুরা, এটাই ভালোবাসার শক্তি। যখন পৃথিবীর সব কিছু ভেঙে পড়ছে, তখন একটা মানুষের নাম দেখলেই মনে হয় আছি, লড়াই করতে পারব। বৃষ্টি ফোনে বলল, অনিক, তুমি কেমন আছো? কাল রাতে ঘুমাতে পেরেছ? অনিক জবাব দিল, হ্যাঁ বৃষ্টি, আমি ঠিক আছি, চিন্তা করো না। কিন্তু বৃষ্টি জানে ঠিক আছি মানে সে ঠিক নেই। বৃষ্টি বলল, আমি চিন্তা না করে পারি না। মেঘলা কোন পর্যায়ে যেতে পারি কেউ জানে না, তুমি সাবধানে থেকো। অনেক তখন বলল, যে কথাটা শুনে আমার বুকটা ভারী হয়ে গেল। বৃষ্টি, আমি কখনো মিথ্যার কাছে মাথা নোয়াব না। সত্য আমার পক্ষে, আর তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এই একটা লাইনেই বোঝা যায় অনেক কতটা মানসিকভাবে শক্ত হওয়ার। এবার দৃশ্য পাল্টে গেল। মেঘলার বাসা, সকালবেলা। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পেটটা বেশ বড় হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখছে সে, কিন্তু সেই চোখে কোনো মায়ের আনন্দ নেই, বরং একটা গভীর শূন্যতা, একটা অপরাধবোধ, যেটা সে নিজেও হয়তো সম্পূর্ণ বুঝতে পারছে না। তখনই দরজায় নকিং। রাতুল এলো, সিগারেট ধরিয়ে সোফায় বসল, ধূর্ত হাসি মুখে। মেঘলা জিজ্ঞেস করল, এত সকালে কি ব্যাপার? রাতুল বলল, একটা বড় খবর আছে, শুনলে মাথা ঘুরে যাবে। মেঘলা বলল, ভালো না খারাপ? রাতুল বলল, সেটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর। আমার জন্য তথ্য, তোমার জন্য হয়তো একটু ঝামেলার। খবরটা হলো, অনেক একজন আইনজীবী নিয়োগ করেছে। সাধারণ কেউ না, ব্যারিস্টার শফিকুল ইসলাম, যিনি যে কেস হাতে নেন সেটা জেতেন। মেঘলা একটু থমকালো, কিন্তু তারপর বলল, তাতে কি, আইনজীবী নিলেই সত্য বদলায় না। আমার পেটে তার সন্তান, এটাই সত্য। তখন রাতুল এমন একটা কথা বলল, যেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাতুল বলল, মেঘলা, তুমি তো জানোই এটা সত্য নয়। বন্ধুরা, থামুন একটু। এই লাইনটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? এতদিন আমরা সন্দেহ করছিলাম,
অনুমান করছিলাম, কিন্তু এই মুহূর্তে রাতুল নিজেই প্রায় কনফার্ম করে দিল যে এই সন্তান অনেকের নয়। মেঘলা রেগে বলল, চুপ করো। দৃশ্য আবার বদলাল। অনেকের অফিস। সামনে বসে আছেন ব্যারিস্টার শফিকুল ইসলাম। চশমার ওপর দিয়ে তাকাচ্ছেন, ফাইল উল্টাচ্ছেন এবং কথা বলছেন খুব শান্ত কণ্ঠে, কিন্তু সেই শান্তির মধ্যে একটা দৃঢ়তা আছে। তিনি বললেন, অনিক, ডিএনএ রিপোর্ট তোমার পক্ষে, কিন্তু মেঘলার পক্ষ বলছে রিপোর্ট ভুল বা কেউ বদলে দিয়েছে, তাই আরও প্রমাণ দরকার। অনিক বলল, স্যার, আমি কখনো এই মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়াইনি। সে আমার অফিসে কাজ করত, আমি তাকে সম্মান দিয়েছি, আর সে আমার জীবন নরক বানিয়ে দিচ্ছে। ব্যারিস্টার সাহেব বললেন, শোনো, আইনের চোখে প্রমাণই সব। তোমার জন্য 4টা কাজ করতে হবে। 1, প্রমাণ করতে হবে মেঘলা জেনে শুনি মিথ্যা বলছে। 2, আসল বাবাকে খুঁজে বের করতে হবে। 3, শ্রমিকের মৃত্যুর কেস ভাঙতে হবে। 4, মেঘলা ও তার সহযোগীদের কনস্পিরেসি প্রমাণ করতে হবে। অনিক বলল, রমজান নামে একজন ছিল আমার অফিসে, মেঘলার চর, সে পালিয়ে গেছে। ব্যারিস্টার সাহেব বললেন, পালিয়ে যাওয়া মানেই সে দোষী। নির্দোষ হলে পালাতো কেন? আমার লোক তাকে খুঁজে বের করবে। বন্ধুরা, এই মুহূর্তে আমার মনে হল এবার গল্প সত্যিকারের মোড় নিতে যাচ্ছে। অনিক এখন আর একা না, পাশে শফিকুল সাহেব আছেন, আইনের অস্ত্র হাতে। সত্যের লড়াই। এবার আসি এই পর্বের সবচেয়ে চমকপ্রদ মুহূর্তে। বৃষ্টি তদন্ত করছিল। সে খুঁজে পেল মেঘলা যে হাসপাতালে যেত সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। বৃষ্টি তার বাবার সাহায্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করল। প্রথমে তারা রাজি হয়নি, প্রাইভেসির কথা বলল, কিন্তু যখন ব্যারিস্টার শফিকুলের নাম এলো আর জানা গেল এটা একটা লিগ্যাল কেসের জন্য দরকার, তখন রাজি হল। ফুটেজ দেখে বৃষ্টির চোখ বড় হয়ে গেল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘলা এবং রাতুল একসাথে হাসপাতালে ঢুকছে। রাতুল মেঘলার হাত ধরে আছে, তারা রিসেপশনে গিয়ে নাম লিখছে, আর সন্তানের বাবার জায়গায় লেখা আছে রাতুলের নাম। রাতুলের নাম, অনেকের নাম নয়। বন্ধুরা, এই ফুটেজ হল সেই বোমা যেটা মেঘলার পুরো চক্রান্ত ধুলোয় মিশিয়ে দিতে পারে। বৃষ্টি দৌড়ে গেল ব্যারিস্টার শফিকুলের কাছে। তিনি ফুটেজ দেখলেন, বললেন, এক্সেলেন্ট, এটাই আমাদের দরকার ছিল। এই ফুটেজ দিয়ে প্রমাণ হবে মেঘলা নিজেই রাতুলকে সন্তানের বাবা হিসেবে পরিচয় দিয়েছে। তার মানে সে জেনে শুনে অনেকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমাদের এখনই কোর্টে যেতে হবে, দেরি করলে মেঘলা হাসপাতালের রেকর্ড নষ্ট করে ফেলতে পারে। বন্ধুরা, একটু ভাবুন, বৃষ্টি কিন্তু শুধু অনেককে ভালোবাসে না, সে অনেকের জন্য লড়াইও করে। সে নিজেই তদন্ত করল, নিজেই ফুটেজ বের করল। এটাই রিয়েল লাভ, শুধু অনুভব করা না, পাশে থেকে কাজ করা। এই পর্বের সবচেয়ে আনএক্সপেক্টেড মুহূর্ত কোনটা জানেন? মেঘলার মায়ের আগমন। হ্যাঁ বন্ধুরা, এতদিন আমরা মেঘলার মায়ের কথা জানতামই না। তিনি গ্রামে থাকেন, সহজ সরল মানুষ, শহরের জটিলতা তার জানা নেই। কিন্তু মা তো মা। তিনি মেঘলাকে দেখে কান্না পেয়ে গেলেন, জড়িয়ে ধরলেন, বললেন, মা আমার, কতদিন তোকে দেখিনি, তোর পেট এত বড় হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাতুল এলো। রাতুলকে দেখে মেঘলার মা জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? রাতুল বলল, আন্টি, আমি রাতুল, মেঘলার বন্ধু, অফিসে কাজ করি। তখন মেঘলার মা রাতুলের দিকে সরাসরি তাকালেন এবং বললেন, বন্ধু তুমি? কিন্তু তুমি আমার মেয়ের দিকে বন্ধুর চোখে তাকাচ্ছ না। রাতুল ঘাবড়ে গেল। মেঘলার মা বললেন, আমি গ্রামের মানুষ, পড়াশোনা নেই, কিন্তু মানুষের চোখ পড়তে পারি। তোমার চোখে অনেক কিছু আছে,
যেটা তুমি লুকানোর চেষ্টা করছো। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে আমি থমকে গিয়েছিলাম। একজন গ্রামের মা, যিনি কোনো এডুকেশন ছাড়াই শুধু মায়ের ইনস্টিংক্ট দিয়ে রাতুলকে পড়ে ফেললেন। এটাই মায়ের শক্তি। এই পৃথিবীতে মায়ের চোখ কখনো মিথ্যা বলে না। মেঘলা পড়ে বলল, মা, তুমি বোঝো না, শহরে এভাবেই চলে। মেঘলার মা বললেন, শহর হোক আর গ্রাম হোক, ভালো মানুষ আর খারাপ মানুষ সবখানেই একরকম। বন্ধুরা, এই পর্বের সবচেয়ে ইমোশনাল দৃশ্যটা রেখে দিয়েছিলাম শেষের জন্য। রাতে অনেক একা বাসায় বসে আছে, সামনে একটা পুরনো ফটো অ্যালবাম। সে পাতা উল্টাচ্ছে, একটা একটা ছবি দেখছে। তার বাবার ছবি। অনেকের বাবা অনেক আগেই চলে গেছেন, অনেক তখন ছোট ছিল। একটা ছবিতে বাবা তাকে কোলে নিয়ে হাসছেন, আর একটায় জন্মদিনে কেক কাটছেন। অনেক ফিসফিস করে বলল, বাবা, তুমি যদি আজ থাকতে, তুমি কি আমাকে বলতে হাল ছেড়ো না? তুমি কি বলতে সত্যের জন্য লড়াই করো? তুমি কি আমার পাশে দাঁড়াতে? তার চোখ থেকে একটু পানি পড়ল, সে তাড়াতাড়ি মুছে ফেলল। তারপর অ্যালবাম বুকে চেপে ধরল, বলল, বাবা, আমি জানি তুমি আমার পাশে আছো। তোমার শিক্ষা আমার সাথে আছে। তুমি আমাকে শিখিয়েছ সত্যের পথ ছেড়ো না। আমি সেই পথে চলব, যতই কষ্ট হোক। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে আমার চোখ ভিজে গিয়েছিল। আমরা সবাই জীবনে এমন মুহূর্ত পার করেছি যখন মনে হয়েছে প্রিয় মানুষটা যদি পাশে থাকত। অনেক সেই কষ্টটা বহন করছে একা, কিন্তু সে ভেঙে পড়েনি। সে বাবার স্মৃতি থেকে শক্তি নিচ্ছে। এটাই ক্যারেক্টার। এই পর্বে আরও দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথমটা হল আরিফ হোসেন এলো। আরিফ হোসেন অনেকের বিজনেস কম্পিটিটর। রিয়েল এস্টেট ব্যবসায় তারা প্রতিদ্বন্দ্বী। কিন্তু আরিফ এলো সাহায্য করতে। অনেক অবাক হয়ে বলল, আরিফ ভাই, তুমি আমাকে কেন সাহায্য করবে? আমরা তো কম্পিটিটর। আরিফ হাসল, বলল, অনিক, আমি তোমাকে হারাতে চাই ব্যবসায়, ফেয়ার কম্পিটিশনে, ভালো কাজ দিয়ে। কিন্তু মিথ্যা দিয়ে, পুলিশ দিয়ে ফাঁসিয়ে কাউকে হারানো, এটা আমি সমর্থন করি না। মেঘলা যা করছে সেটা বিজনেস নয়, সেটা ক্রাইম, আর আমি ক্রাইমের পক্ষে নই। বন্ধুরা, এই দৃশ্য আমাকে অনেক আশা দিয়েছে। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। কম্পিটিটর হয়েও যে সঠিক কাজটা করে, সেটাই সত্যিকারের ক্যারেক্টার। দ্বিতীয় ঘটনা হল বৃষ্টির বাবার ইনিশিয়েটিভ। তিনি তার পুরনো বন্ধু মুজিবুর রহমানকে ফোন করেন। বন্ধুরা, এবার সবচেয়ে এক্সাইটিং অংশ, পর্ব ২৫-এ কী হতে পারে। এটা আমার নিজের অ্যানালিসিস এবং প্রেডিকশন। নির্মাতারা কি দেখাবেন সেটা তারাই জানেন, কিন্তু গল্পের ধারা দেখে আমি যা বুঝছি তা হল, ব্যারিস্টার শফিকুল বলেছেন দেরি করা যাবে না। তাই পর্ব ২৫-এ খুব সম্ভবত ফুটেজটা আদালতে জমা দেওয়া হবে, এবং সেই মুহূর্তে মেঘলার মুখোশ প্রথমবারের মতো সবার সামনে খুলতে শুরু করবে। এই পর্বে রাতুল বলেই ফেলল, তুমি তো জানোই এটা সত্য নয়। এই কথাটা যদি কোনোভাবে রেকর্ড হয়ে যায় বা কেউ শুনে ফেলে, তাহলে রাতুলের জন্য পরিস্থিতি ভয়ানক হবে। আমার প্রেডিকশন, পর্ব ২৫-এ রাতুল এবং মেঘলার মধ্যে বড় কনফ্লিক্ট হবে, কারণ চাপের মুখে মানুষ ভেঙে পড়ে, আর রাতুল মনে হচ্ছে ভেতরে ভেতরে ইতিমধ্যে ভয় পাচ্ছে। মেঘলার মা এসেছেন, তিনি অলরেডি সন্দেহ করছেন, তার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে গেছে। পর্ব ২৫-এ হয়তো এমন একটা মুহূর্ত আসবে যেখানে মেঘলার মা আসল সত্য জানবেন, এবং সেটা মেঘলাকে ভিতর থেকে ভাঙবে, কারণ মায়ের চোখে ছোট হওয়া এটা সবচেয়ে বড় শাস্তি। ব্যারিস্টার শফিকুল বলেছেন তার লোক রমজানকে খুঁজবে, পালানো মানেই দোষী। আমার মনে হচ্ছে পর্ব ২৫ বা ২৬-এ রমজান ধরা পড়বে, আর সে যখন ধরা পড়বে তখন মেঘলার পুরো প্ল্যান কোল্যাপস করতে শুরু করবে। আরিফ হোসেন শালিমা বিল্ডার্স সম্পর্কে এমন কিছু জানেন যেটা অনেকে জানে না। পর্ব ২৫-এ সে হয়তো সেই তথ্য শেয়ার করবে, এবং সেটা গেম চেঞ্জিং হবে। মুজিবুর সাহেব খোঁজ নিতে রাজি হয়েছেন। শালিমা বিল্ডার্সের বিরুদ্ধে যদি সরকারি তদন্ত শুরু হয়, তাহলে তারা এতদিন যে পলিটিক্যাল প্রোটেকশনে ছিল সেটা উঠে যাবে। বন্ধুরা, পর্ব ২৫ হতে যাচ্ছে এই নাটকের টার্নিং পয়েন্ট। আমি ফিল করছি এই পর্ব থেকেই সত্য বেরিয়ে আসতে শুরু করবে, ধীরে ধীরে, একটার পর একটা।
মিথ্যার দেয়াল যতই মজবুত হোক, সত্যির সামনে একদিন না একদিন ভেঙে পড়তেই হয়। বন্ধুরা, আজকের এই অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রেডিকশন কি? আপনি কি মনে করেন মেঘলার মুখোশ পর্ব ২৬এই খুলবে, নাকি আরও কিছু পর্ব লাগবে? নিচে লিখুন, আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর হ্যাঁ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, কারণ পর্ব ২৬এর অ্যানালিসিস আসা মাত্রই আপনি পেয়ে যাবেন। আমাদের এই পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে, আর এটা সম্ভব হচ্ছে শুধু আপনাদের ভালোবাসায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।